অডিও কথনে সবাইকে স্বাগতম। ছোট্ট বন্ধুদের জন্য আজকে আমি আবার নিয়ে এলাম একটি মজার গল্প। গল্পটির নাম হলো স্বামী চপেটানন্দ। কি নাম শুনেই হাসি পাচ্ছে? গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শুরু করছি তাহলে। নেপাল চন্দ্র ওরফে জেনারেল নেপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষত বলাইবাবু ওঁত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বলল, কিরে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বলল, হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। সুধা বলল, বাংলা পরীক্ষা এত কিসের ভয়? তার চেয়ে চল, কালীতলায় এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও মন কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করল। বলল, কি আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড় বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তারই কার্যসিদ্ধি হয়। নেপাল অবাক হয়ে বলল, যাহ, তা কি কখনো হয়? সুধা বলল, হ্যাঁ রে, তার চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। চড় বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস, পিলে অমনি ভালো হয়ে গেল। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানস করে যায় তাই তার হয়। স্বামীজির চড়ের এমন মহিমা। সে ভাবতে ভাবতে বলল, আচ্ছা, মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বলল, নিশ্চয় পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল নেপাল, চড় বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস, কেল্লা ফতে। পড়তেও হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাশ হয়ে যাবি। আমিও একটা চড় খেয়ে আসবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো করে লিখতে পারিনি, তারিখগুলো আমার একদমই মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারল না। দুই বন্ধু তখন বার হলো। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করল। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁফ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সব সময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চর বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোর করে সে বলল, চর বাবা, আজ আমার বাংলা পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে। বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি।
আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চড় মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি ৮২ সিক্কা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলাতে বুলাতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন ঘুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বলল, চলে আয় চলে আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চড় খেল না। বাবাজির চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবল, কি হবে চড় খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা ঘুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কারণেই হোক, বেচারা পাশ করতে পারল না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে ১০০-র মধ্যে মোটে ১২ নম্বর পেল। এদিকে কি করে জানি স্বামী চপেটানন্দের কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে প্রচার হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলো। কেউ বলল, কিরে চড় খেলি তবু পাশ করতে পারলি না? কেউ বলল, আরেকটা চড় খেয়ে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বলল, ন্যাপলা, আমি একটা হনুমান পুষছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলবার সুযোগ পেয়ে সবাই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলো। নেপালের মনের অবস্থা তখন সহজেই বোঝা যায়। সে ভারী মুষড়ে পড়ল। চর বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে তবে সে ফেল করলো কেন? কয়েকটা দিন কেটে গেল। তারপর একদিন সন্ধেবেলায় সুধার সঙ্গে মাঠে নেপালের দেখা হয়। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোশামদ করে তার সঙ্গে ভাব করল। নেপাল বলল, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে কি লাভ বল? যা হবার তা তো হয়েই গেছে। তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চর বাবাজিকে জব্দ করার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলো, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুজে ভাবতে শুরু করলো। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বলল, হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব। হুম, মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বলল, মহাবীর কি? নেপাল বলল, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা এবং নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত হলো। গিরিনের কোলে একটি ৭-৮ বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ হয়েছে, তাই তাকে চর বাবাজির চর খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই ২-৪ জন আসে। ৩ জন স্বামীজিকে দণ্ডবোধ করল। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখিয়ে বলল, ওর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বলল, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি। উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন। ভক্ত বলল, তা ভালো করে দেবেন, ওর কি রোগ হয়েছে? নেপাল বলল, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না।
এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামের কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললেন, এই এই আর বেশি কি কথা, প্রভু চড় মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। নেপাল বলল, কিন্তু ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্ত বলল, তাতে ক্ষতি নেই, বাবার চড় খেলেই সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যেই মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চড়। অমনি হুলস্থুল কাণ্ড। চড় খেয়ে র্যাপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারো শাসন মানে না। সে একেবারে চড় বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে দৌড় মারল। চড় বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর, সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজির আর মৌনব্রত রইল না। তিনি খেলো রে গেলুম রে বাবা রে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না। সে একে হনুমান, তার উপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড় মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাড়ি গোফ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুলল। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরো অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারবেন না? প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারল। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। কেমন লাগলো আমাদের আজকের গল্প? এতক্ষণ আমি পড়ে শোনালাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বামী চপেটানন্দ। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।